আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইডিয়াম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 281 মানে 280টা ইডিয়াম আমরা ইতিমধ্যে কিন্তু সলভ করে ফেলেছি। তো সবাই আমাকে জিজ্ঞেস করো প্রিভিয়াস ইয়ার কিনা, প্রত্যেকটা ইডিয়াম কিন্তু প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে যে দ্য বেলুন গোজ আপ। তো বারবার বলবো ইডিয়াম যখন করবে, ইডিয়াম মুখস্থ করবে না, স্টোরিটা মাথায় রাখবে। স্টোরি মাথায় রাখলে কিন্তু তুমি 1000টা ইডিয়ামও কিন্তু ইজিলি মাথায় রেখে দিতে পারবে। তো ক্লিয়ার কি বলছে দেখো, বলছে হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো, দ্য বেলুন গোজ আপ, বেলুনগুলো উপরে উঠে গেছে। দেখো ছবিটা ভালো করে ফলো করো, বেলুন কিন্তু ওপরে উঠে গেছে। এবার বিষয়টা এরকম, একটা জায়গায় একটা জন্মদিনের সেলিব্রেশন হচ্ছিল এবং যার ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল সে একজন বড় ব্যবসায়ী, বিজনেসম্যান। এবং এটা যারা দুষ্কৃতী বা গুন্ডা, তো কিছু লোকের কাছে গেছে যাদের কাজ হচ্ছে ডাকাতি করা, আমরা ডাকাত বলি। তো এই খবরটা পেয়ে বুঝতেই পেরেছে যে আজকে এই বড় একটা ব্যবসায়ীর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে জন্মদিনের তার ছেলের, তার মানে সেখানে গেলে কিন্তু অনেক টাকা পয়সা সোনা গয়না পাওয়া যাবে। তো এইটা জানার সাথে সাথে ঠিক সময় মতো কিন্তু তারা দেখো বন্দুক টন্দুক নিয়ে হামলা করেছে এবং গুলি টুলিও করেছে। এবং যেই গুলি করেছে মানুষজন দেখো সব পালিয়ে চলে যাচ্ছে ভয়তে, বেলুনগুলো সব ছেড়ে দিয়ে বেলুনগুলো ওপরের দিকে উঠে গেছে। এইবার এই যে একটা সিচুয়েশান তৈরি হলো, গুন্ডারা বন্দুক নিয়ে আক্রমণ করেছে ভিড়ের মধ্যে, ঠিক আছে। তাহলে বেলুনগুলো ওপরের দিকে উঠে গেল, বেলুনগুলো ছেড়ে দিয়ে সবাই পালিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে বেলুন ওপরের দিকে উঠে যাওয়ার ফলে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা নিশ্চয় একটা মনোরম পরিবেশ নয়, একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন। তাহলে একটা সিচুয়েশন হুইচ ইজ ভেরি আনপ্লেজেন্ট, তার মানেই হচ্ছে বেলুন গোজ আপ। দ্য বেলুন গোজ আপ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি দ্য সিচুয়েশন টার্নস আনপ্লেজেন্ট, একটা সিচুয়েশন যেটা অমনোরম একটা পরিস্থিতি বা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। দ্য বেলুন গোজ আপ ইজ ইকুয়াল টু অপশন এ, দ্য সিচুয়েশন টার্নস আনপ্লেজেন্ট। ওকে, পরিস্থিতি অমনোরম হয়েছে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 282 অ্যারাউন্ড দ্য ক্লক। হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ক্লক মানে কি বলছে, অ্যারাউন্ড চারিদিকে, দ্য ক্লক মানে হচ্ছে ঘড়ি, ঘড়ির চারিদিকে। দেখো ঘড়ির সঙ্গে আমরা সময়ের তুলনা করি, তো অ্যারাউন্ড দ্য ক্লক পুরো ক্লকটাকে ঘুরছে, কিন্তু পুরো ক্লকটাকে ঘুরছে। তার মানে কি একটা লোক সে একটা কাজ পেয়েছে এবং সেই কাজটা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে তারই ভালো। তার কারণ কি, সে কন্ট্রাক্ট নিয়েছে, এই কাজটা শেষ করে সে অন্য কাজটা ধরতে পারবে বা অন্য কাজে সে কিন্তু আর একটা কাজে অংশগ্রহণ করতে পারবে। সে সেই কারণে, যেহেতু তার কাছে অনেকগুলো কাজের কন্ট্রাক্ট আছে, সেই কারণে এই যে কাজটা বর্তমান যে কাজটা করছে, সেই কাজটা সে খুব দ্রুততার সঙ্গে করছে, দিন রাত করছে। অ্যারাউন্ড দ্য ক্লক পুরো ঘড়ি জুড়ে সে কাজ করছে, রাত দিন একটুও সে থামছে না, রাত দিন জুড়ে কাজ করছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে ডে অ্যান্ড নাইট। অ্যারাউন্ড দ্য ক্লক তার মানে কি ঘড়ি জুড়ে কাজ করছে, তার মানে কি ঘড়ির মধ্যে দিনও আছে, সময়ের মধ্যে দিনও আছে, রাতও আছে। তাহলে অ্যারাউন্ড দ্য ক্লক ইজ ইকুয়াল টু ডে অ্যান্ড নাইট। সে কিন্তু দিন রাত একসঙ্গে কাজ করছে তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য। তাহলে অ্যারাউন্ড দ্য ক্লক ইজ ইকুয়াল টু ডে অ্যান্ড নাইট, ঠিক আছে। তাড়াতাড়ি কাজটা শেষ করে অন্য কাজ সে ধরতে পারবে। তাহলে ডে অ্যান্ড নাইট, অ্যারাউন্ড দ্য ক্লক ইজ ইকুয়াল টু ডে অ্যান্ড নাইট। নেক্সট 283 কি বলছে দেখো, 283 বলছে ভেরি ইম্পর্টেন্ট, স্টোরি মাথায় রাখতে হবে। বিয়ন্ড মানে কি, বিয়ন্ড মানে দূরে, দ্য পেল মানে মনে করে একটা স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড, একটা কোয়ালিটি, ঠিক আছে। তাহলে কোয়ালিটি থেকে অনেকটা দূরে, পেল মানে আমি ধরলাম একটা কোয়ালিটি, একটা গুণ, সেই গুণের থেকে অনেক দূরে। দেখো আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা বিভিন্ন ডিফেন্সের যে এক্সামগুলো হয়, সেই এক্সামগুলোতে যে ক্যান্ডিডেট থাকে, সেই ক্যান্ডিডেটকে কিন্তু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড তাকে আর কি তার মধ্যে থাকতে হবে এবং নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তারপরে গিয়ে কিন্তু সে কিন্তু কোয়ালিফাই হবে এবং সে নিযুক্ত হবে একজন ডিফেন্স পার্সোনেল হিসাবে, ক্লিয়ার। এইবার বিষয়টা দেখো, একটা নির্দিষ্ট হাইট থাকে, সেই হাইটটা যদি তার না থাকে কোনো একজন নির্দিষ্ট ক্যান্ডিডেট, তাকে কিন্তু ফিরে যেতে হবে, তাকে কিন্তু নেওয়া হবে না, যুক্ত করা হবে না কাজে। তাই বলছে বিয়ন্ড দ্য পেল মানে যে স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড, STANDARD, একটা স্ট্যান্ডার্ড, একটা কোয়ালিটি, সেই কোয়ালিটির থেকে অনেক দূরে। দেখো একটা হাইটের জন্য একটা নির্দিষ্ট জায়গা করা হয়েছে, তার মধ্যে থেকে কিন্তু ছেলেটা গলে যাচ্ছে, তার মানে তার মধ্যে স্ট্যান্ডার্ড নেই। তাই বলছে বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড, বিয়ন্ড দ্য পেল মানে বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড। ওকে, তার মানে আনঅ্যাকসেপ্টেবল আমরা বলতে পারি, আনঅ্যাকসেপ্টেবল, ACCEPTABLE, আনঅ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়, ক্লিয়ার।
তাহলে বিয়ন্ড দ্য পেল অপশন কি নেবো দেখো, আউটসাইড কমনলি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড, মানে একটা মানুষের মধ্যে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য কোনো স্ট্যান্ডার্ড নেই, এটাকে কিন্তু আমরা আনঅ্যাকসেপ্টেবলও বলতে পারি, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়। দেখো পুলিশ দাঁড়িয়ে আছে, মাপছে হাইটে হয়নি, ওকে কিন্তু এখন চলে যেতে হবে। তাহলে বিয়ন্ড দ্য পেল ইজ ইকুয়াল টু আনঅ্যাকসেপ্টেবল বা আউটসাইড কমনলি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, যে স্ট্যান্ডার্ডগুলো অ্যাকসেপ্ট করা হয় সেই তাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না, তার কারণ কি তার মধ্যে স্ট্যান্ডার্ড সেই কোয়ালিটি নেই। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 284 কি বলছে দেখো, 284 বলছে যে কাম টু লাইট, কাম মানে আসা, লাইট মানে আলোর মধ্যে আসা। দেখো এতদিন কোনো একটা মানুষের সম্পর্কে কোনো একটা গোপন কথা সেটা কিন্তু অন্ধকারের মধ্যে ছিল, কেউ জানতো না। তো হুট করে কেউ একজন সেই গোপন রহস্যটা ফাঁস করে দিয়েছে, তার মধ্যে কিন্তু তার মানে হচ্ছে আলোর মধ্যে চলে এসছে সেই তথ্যটা, সেই গোপন কথাটা এবার আলোর মধ্যে চলে এসেছে। তাহলে এতদিন অন্ধকারের মধ্যে ছিল, দেখো ছবিটা ভালো করে ফলো করো, অন্ধকারের মধ্যে কিন্তু একটা আলো জ্বেলে উঠেছে। তার মানে কি, তার মানে কেউ একজন তার গোপন রহস্যটা ফাঁস করে দিয়েছে। তাহলে কাম টু লাইট, আলোর মধ্যে আসা অন্ধকার থেকে, তার মানে রিভিল করা, প্রকাশ করা। ডি ইজ দ্য কারেক্ট আনসার, রিভিল ইজ ইকুয়াল টু কাম টু লাইট। ওকে, প্রকাশ করা, রিভিল মানে কিন্তু প্রকাশ করা। নেক্সট, তাহলে ডি আমাদের সঠিক উত্তর হলো 284। 285 কি বলছে দেখো, ইন ডাচ। তো ডাচ কাদের বলা হয়, ডাচ হচ্ছে বলতে পারি আমরা নেদারল্যান্ডস, NETHER, নেদারল্যান্ডস, LANDS, নেদারল্যান্ডস। হ্যাঁ, নেদারল্যান্ডের অধিবাসীদের আমরা কি বলবো, ডাচ বলতে পারি, ডাচ পিপল। ক্লিয়ার? এইবার দেখো নেদারল্যান্ডসকে আমরা মনে করি, নেদারল্যান্ডে একটা নিয়ম আছে যে সেখানকার যে রুলসগুলো সেখানকার বাসিন্দাদের জন্য, সিটিজেনদের জন্য খুবই স্ট্রিক্ট। যেখানে সেখানে দাঁড়িয়ে রাস্তায় স্মোক করা যাবে না, যদি স্মোক করতে দেখে, কোনো রকম মাদক জাতীয় কোনো কিছু কাউকে সেবন করতে দেখে, তাহলে কিন্তু পুলিশ সাথে সাথে গুলি করে দেবে একদম, ঠিক আছে। শুট অ্যাট সাইট মানে কাউকে কোনো মাদক জাতীয় কোনো দ্রব্য যদি গ্রহণ করতে দেখে পাবলিক প্লেসে তাকে গুলি করে দেবে। এবং একটা ছেলে দেখো, একটা ছেলে এই সমস্ত বিষয়ে সে অজ্ঞ, সে জানে না, সে নেদারল্যান্ডসে ঘুরতে গেছে এবং সে কিন্তু পাবলিক প্লেসে দাঁড়িয়ে ধূমপান করে ফেলেছে এবং সাথে সাথে পুলিশ চলে এসছে বন্দুক নিয়ে তাকে গুলি করে দেবে বলে। তাহলে এই ছেলেটা এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেটা কি ভালো পরিস্থিতি নয়, একটা সমস্যাজনক পরিস্থিতির মধ্যে সে আছে। তাহলে ইন ডাচ, ডাচের মধ্যে চলে যাওয়া, নেদারল্যান্ডসে চলে যাওয়া, তার মানে কিন্তু তুমি প্রবলেমের মধ্যে চলে গেলে, তার কারণ তুমি জানো না কখন কি করে বসবে, পুলিশ এসে তোমাকে গুলি করে দেবে। ক্লিয়ার? তাই বলছে ইন ডাচ, সেখান থেকে এসছে ইন ডাচ, তার মানে ইন ট্রাবল, সমস্যার মধ্যে থাকা। খুব কঠিন নিয়ম কানুন মেনটেন করতে পারা যায় না, সেই কারণে ডাচ, নেদারল্যান্ডসে যাওয়া, তার মানে সমস্যার মধ্যে থাকা। এই না বা এই না জানি কখন আমি বিপদের মধ্যে পড়ে যাবো। তাহলে ইন ডাচ ইজ ইকুয়াল টু ইন ট্রাবল। এবার চলো নেক্সট, ফাইট শাই। ফাইট মানে লড়াই করা, শাই মানে লাজুক। দেখো দুজন বক্সার, দুজন যোদ্ধা, তারা ঘটনাচক্রে যখন তারা লড়াই করতে নামলো, ময়দানে আসলো, রিংয়ে আসলো, তখন দেখলো তারা একে অপরের পরিচিত এবং একে অপরের পরিচিত হওয়ার কারণে তারা একে অপরের সঙ্গে লড়াই করতে চাইছে না। দেখো হাত সামনে নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু মারামারি কিছু করছে না। যখন বুঝলো যে দুজন দুজনের কাছে খুবই পরিচিত, তাহলে এই যে লড়াই করছে না, তার মানে কি, তারা লড়াইটাকে অ্যাভয়েড করতে চাইছে। যেহেতু তারা একে অপরের কাছে পরিচিত, তারা মারামারি করবে না, লড়াই করবে না, ফাইট করবে না। তাহলে ফাইটকে তারা কি করছে, ফাইট করতে লজ্জা পাচ্ছে, তার মানে ফাইটকে তারা অ্যাভয়েড করছে। তাই বলছে ফাইট শাই অফ, লড়াই করছে না, লড়াই না করে তারা লজ্জা পাচ্ছে, লড়াইকে লজ্জা পাচ্ছে। তার মানে কি, তার মানে তারা কিন্তু লড়াইটাকে অ্যাভয়েড করছে। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। শাই, ফাইট শাই অফ, তার মানে হচ্ছে অ্যাভয়েড। বি ইজ দ্য কারেক্ট আনসার। তারা কিন্তু লড়াই করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, তাহলে লড়াইকে অ্যাভয়েড করছে। তাহলে ফাইট শাই অফ ইজ ইকুয়াল টু অ্যাভয়েড। এবার চলো নেক্সট 287 কি বলছে দেখো, 287 বলছে যে ফলো, অনুসরণ করা, ওয়ান্স নোজ, একজনের নাককে অনুসরণ করা। তার মানে কি, মনে করো কেউ কোনো একটা জায়গায় বেড়াতে গেছে এবং কোনো একটা জায়গায় বেড়াতে গিয়ে সে একটা নির্দিষ্ট অ্যাড্রেস খুঁজছে, পাচ্ছে না। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছে, সেই ব্যক্তি বলছে যে তুমি তোমার নাককে অনুসরণ করে সোজা এগিয়ে যাও, তুমি যে জায়গায় যেতে চাও পৌঁছে যাবে। তাহলে নাককে অনুসরণ করো, তার মানে কি গো স্ট্রেট। নাক কি থাকে, নাক, মানুষের নাক সোজাসুজি থাকে সামনের দিকে, তাই বলছে তোমার নাক বরাবর চলে যাও, তুমি কিন্তু তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাহলে ফলো ওয়ান্স নোজ, নাককে ফলো করা, তার মানে গো স্ট্রেট, টু গো স্ট্রেট অ্যাহেড। ডি ইজ দ্য
কারেক্ট আনসার, টু গো স্ট্রেট অ্যাহেড। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, তার মানে হচ্ছে ফলো ওয়ান্স নোজ। দেখো লোকটা কিন্তু নাক বরাবর হেঁটে যাচ্ছে। এবার নেক্সট 288 কি বলছে দেখো, 288 বলছে ফিদার ইন, এটা আমরা কমন পেয়ে গেলাম, ফিদার ইন ওয়ান্স ক্যাপ, একজনের টুপিতে পালক। তার মানে কি, মনে করো একজন যোদ্ধা, দেখো সুন্দর একজন যোদ্ধা, এবং সে একটা মিশনে গেছিলো, মিশনে গিয়ে সাকসেসফুল হয়েছে, অনেক টেররিস্টকে সে একা হত্যা করেছে, মেরে ফেলেছে, এবং সেই কারণে সেই মিশন সাকসেসফুল হওয়ার পরে সে যখন ফিরে আসে তাকে কিন্তু একটা আলাদা সম্মান দেওয়া হয়, আলাদা একটা রেসপেক্ট দেওয়া হয়, আলাদা একটা প্রমোশন দেওয়া হয়, আলাদা একটা বড় পদ তাকে দেওয়া হয়, এবং সেই পদের দরুন তার টুপিতে একটা পালক লাগিয়ে দেওয়া হয় বা তার ইউনিফর্মে একটা স্টার লাগিয়ে দেওয়া হয়। তাহলে এটা কিন্তু তার কাছে একটা অ্যাচিভমেন্ট, এই যে টুপিতে একটা পালক লাগলো বা ইউনিফর্মে একটা স্টার লাগলো, তার মানে এটা হলো তার একটা অ্যাচিভমেন্ট, একটা সম্পাদনা। তাই বলছে ফিদার ইন ওয়ান্স ক্যাপ, একজনের টুপিতে পালক লাগা, তার মানে একটা অ্যাচিভমেন্ট। সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান অ্যাচিভমেন্ট। ওকে, তাহলে ফিদার ইন ওয়ান্স ক্যাপ তার মানে অ্যান অ্যাচিভমেন্ট, একটা সম্পাদনা। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 289 টার্ন এ ব্লাইন্ড আই, এটাও আমরা কমন পেলাম, এই দুটো কমন। টার্ন এ ব্লাইন্ড আই এর মিনিং কি, টার্ন এ ব্লাইন্ড আই তার মানে কি দেখো, টার্ন মানে ঘোরানো, এ ব্লাইন্ড আই একটা অন্ধর চোখে কারোর দিকে তাকানো, মানে কি কারোর দিকে তাকানো মানে অন্ধ হওয়ার ভান করে পাশ থেকে চলে যাওয়া। দেখো একজন ব্যক্তি ছবিটা ফলো করো, ছবিটা ফলো করলে বুঝতে পারবে যে দেখেও না দেখার ভান করে দেখো আট চোখে তাকাতে কিন্তু সামনের দিকে সে এগিয়ে চলে যাচ্ছে, এবং পেছনের ব্যক্তিটি কিন্তু এই সামনের ব্যক্তির দিকে তাকিয়ে আছে। তার মানে কি, তার মানে এই ব্যক্তিটি, এই যে সামনে যে ব্যক্তিটি চলে আসছে দেখো আট চোখে তাকিয়ে আছে, সে কিন্তু দেখেছে, দেখেও না দেখার ভান করে চলে আসছে। তাই বলছে টার্ন এ ব্লাইন্ড আই, দেখেছে কিন্তু না দেখার ভান করে চলে আসছে, তার মানে প্রিটেন্ড নট টু নোটিস, না দেখার ভান করা। সি ইজ দ্য কারেক্ট আনসার, এটা আমরা আগে পেয়েছি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম, র্যান্ডম মানে কি, র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো ভাবে, এলোপাথারি ভাবে। ক্লিয়ার? এবার পুলিশকে, একজন ক্রিমিনালকে বহু পুলিশ ধাওয়া করেছে এবং সে গা ঢাকা দিয়েছে ক্রিমিনাল একটা বনে, তার কাছে কিন্তু একটা বন্দুক আছে, এবং সে বুঝতে পারছে না কোন দিক থেকে পুলিশ তাকে এসে আটক করবে, আক্রমণ করবে। সে ভয়ে কি করেছে, যেহেতু দেখতে পাচ্ছে না, এলোপাথারিভাবে দেখো নির্দিষ্ট লক্ষ্যহীনভাবে এদিক ওদিক সেদিক গুলি করছে। তাই বলছে অ্যাট র্যান্ডম, তাহলে এলোপাথারি গুলি ছুটছে, তার মানে কি নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই কিন্তু গুলি ছুটছে, তাহলে উইদাউট এনি এইম, কোনো লক্ষ্য ছাড়াই। তাহলে অ্যাট র্যান্ডম ইজ ইকুয়াল টু উইদাউট এনি এইম, এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 290 এ। 291 কি বলছে দেখো, 291 আমাদের বলছে যে গো হেওয়ার। হেওয়ার মানে কি, খড়, বিচুলি, যেমন ধান গাছ, ধান কাটার পরে, ধান ঝাড়াই করার পরে আমাদের দেখবে খড় হয়। এবার দেখো ধান যখন আমরা লাগাই, ধানটা কিন্তু একটু সুশৃঙ্খল মতো হয়। এবার ধান কাটার পর যখন আমরা ধান ঝাড়াই করার পরে খড় তৈরি হয়, সেই খড়গুলো দেখবে এলোমেলোভাবে থাকে, এটা তো বাঁধা রয়েছে, কিন্তু খড়গুলো এলোমেলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার মধ্যে কোনো অর্ডার থাকে না, সুশৃঙ্খল থাকে না। তাই বলছে এমন একজন মানুষ যার জীবনে কোনো সুশৃঙ্খলা নেই, যে কারোর কন্ট্রোলে নেই, পুরোপুরি হাতের বাইরে চলে গেছে, নাগালের বাইরে চলে গেছে, ঠিক এই খড়ের মতো। খড়ের যেমন কোনো কন্ট্রোল নেই, এদিকে ওদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক সেই রকম একজন মানুষও যেন কারোর কন্ট্রোলে নেই, তার মা বাবার কন্ট্রোলে নেই, তার অভিভাবকদের কন্ট্রোলে নেই, এলোমেলো এদিক ওদিক যা খুশি তাই করে বেড়ায়। তাই বলছে গো হেওয়ার। হেওয়ার যেমন খড় যেমন এদিক ওদিক ছুটে বেড়ায়, কোনো লক্ষ্যহীন ছাড়া, কোনো নিয়ন্ত্রণ ছাড়া। তাই বলছে বিকাম আউট অফ কন্ট্রোল, ঠিক সেরকম একটা মানুষ যেন আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ক্লিয়ার? তাহলে গো হেওয়ার তার মানে বিকাম হওয়া, আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণহীন। 91 ইজ দ্য কারেক্ট আনসার। 92 কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, টল টেলস। তো এরকম প্রত্যেকটা এরিয়াতেই তোমরা দেখতে পারবে কিছু কিছু ছেলে থাকে, কিছু কিছু মেয়ে থাকে, বা কিছু কিছু লোক থাকে যারা দেখবা বড় বড় গল্প দেয়, বড় বড় কথা বলে। ক্লিয়ার? বড় বড় কথা বলে মুখে। ঠিক আছে, এইবার মনে করো এই যে লাল জামা পরা যে ব্যক্তিটা আছে, সে কি করছে, তার একটা বন্ধু আছে, সেই বন্ধুর কাছে গিয়ে সে সবসময় কি করে, বড় বড় গাল গল্প দেয়, বড় বড় কথা বলে। তার মানে কি, নিজের সম্পর্কে সে নিজে অহংকার করে, বোস্ট, গর্ব অনুভব করে বড় বড় কথা বলে। আমার ঠাকুরদা এই ছিল, আমার বাবা এই ছিল, আমার কাকা এই ছিল, ঠিক আছে, আমার বংশ এরকম, বড় বড় কথা বলে। তাহলে টল টেলস, এই টেল মানে কিন্তু গল্প, TALE,
TALE টেল মানে গল্প, আর TELL এই টেল মানে কিন্তু বলা। আর এখানে কি বলেছে, তাহলে গল্প বলেছে। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু গল্প বলা হচ্ছে। তাহলে বড় বড় গল্প যে বলে সে অহংকার করে, বোস্ট করে, তাহলে বোস্টিং, সি ইজ দ্য কারেক্ট আনসার। টল টেলস ইজ ইকুয়াল টু বোস্টিং। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে গো টু দ্য ডগস। ভালো করে ছবিটা ফলো করো, ছবিটা ফলো করতে হবে। ক্লিয়ার? বলছে গো মানে যাও, টু দ্য ডগস কুকুরদের কাছে যাও। একটা ছেলে বাজে সঙ্গের সঙ্গে মিশে বাজে হয়ে যাচ্ছে এবং তার মা তাকে বারবার সাবধান করছে, তোর যে বন্ধু সার্কেলটা আছে, বন্ধুরা একেবারে ভালো ছেলে নয়, ভালো বন্ধুদের সঙ্গে মেশ, ভালো ছেলের সঙ্গে মেশ, তাহলে তুই ভালো হবি। কিন্তু ছেলে সঙ্গ ত্যাগ করতে পারে না, তাই মা অধৈর্য হয়ে রেগে গিয়ে বলছে ঠিক আছে যাও, তোর এই কুকুরগুলোর সঙ্গে মেশ। ঠিক আছে? এখানে কুকুরকে একটু বাজে সেন্সে ইউজ করছে, কিন্তু আমাদের আসল যে কুকুর তারা কিন্তু বাজে নয়। শুধু গল্পটা মনে রাখো, এটা শুধু গল্পের জন্য। ক্লিয়ার? তো মা কি বলছে, মা রেগে গিয়ে ছেলেটাকে বলছে যা ওই কুকুরগুলোর সঙ্গে মেশ। তাহলে কুকুরগুলো বাজে ছেলের সঙ্গে মেশ, তার মানে তুই উচ্ছন্নে চলে যা, ধ্বংস হয়ে যা, আর কিছু করার নেই, তোর ভালো হবে না, তুই মানুষ হবি না। তাই বলছে গো টু দ্য ডগসগুলোর কাছে যা, কুকুরগুলোর কাছে যা, তার মানে ধ্বংস হয়ে যা, বি রুইন্ড, নষ্ট হয়ে যা, মানুষ হতে আর হবে না। ক্লিয়ার? তাহলে গো টু দ্য ডগস ইজ ইকুয়াল টু কিন্তু বি রুইন্ড, ধ্বংস হয়ে যাওয়া। নেক্সট 294 কি বলছে দেখো, ব্যাকসিট ড্রাইভার, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, ভালো করে মাথায় রাখো। ছবি থেকে আমরা কিন্তু উত্তরে আসবো। ছবিটা কি বলছে দেখো, একজন বাইক চালাচ্ছে আর একজন পিছনে বসে আছে। বাইক বলো স্কুটি বলো, এটা আমরা স্কুটি বলি। তাহলে একজন স্কুটি চালাচ্ছে আর একজন পেছনে বসে আছে। তো দেখবে এটা সাধারণত হয়ে থাকে যে গাড়ি চালায় তার থেকে বড় ড্রাইভার হয় যে পেছনে বসে থাকে। দেখবে যে গাড়ি চালায় সে সব কিছু বোঝে, সে নিজের মতো করে গাড়ি চালাচ্ছে, কিন্তু পেছনে বসে থাকা বন্ধুটা বড় বুঝদার, সে সবসময় ডায়লগ দেয়, ভাই হর্ন দে, ভাই ব্রেক মার, ভাই ডান দিকে চ, কী করছিস, চালানো হচ্ছে না, একটু ধীরে চালা, একটু আস্তে চালা। আবার আস্তে চালালে বলবে কি ভাই একটু জোরে চালা, এত আস্তে চালালে হয়, এখনও ঠিকঠাক করে গাড়ি চালাতে শিখিসনি। হ্যাঁ, তাহলে এই যে পেছনে বসে থাকা ব্যক্তিটার উপদেশের কোনো দরকার নেই, সে নিজের মতো গাড়ি চালাতে পারে। তাই বলছে ব্যাকসিট ড্রাইভার। তাহলে ব্যাকসিট ড্রাইভার তাকেই বলবো যে আনওয়ান্টেড অ্যাডভাইস দেয়, মানে অচাওয়া উপদেশ কিন্তু দেয়। তাহলে ব্যাকসিট ড্রাইভার ইজ ইকুয়াল টু বলতে পারি সামওয়ান, একজন ব্যক্তি যে কিনা অচাওয়া উপদেশ দেয়। তাহলে পার্সন, একজন ব্যক্তি হু গিভস আনওয়ান্টেড অ্যাডভাইস, অচাওয়া উপদেশ কিন্তু দেয়। ডি ইজ দ্য কারেক্ট আনসার আমরা বলতে পারি। ক্লিয়ার? ব্যাকসিট ড্রাইভার ইজ ইকুয়াল টু অপশন ডি। চলো নেক্সট, ব্রেক অফ। হ্যাঁ, ব্রেক অফ মানে কি? ব্রেক অফ মানে মাথায় রাখো, দেখো একজন ব্যক্তি এখানে আছে, ব্রেক অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তার মানে হচ্ছে হঠাৎ থেমে যাওয়া। দেখো একটা ছেলে কথা বলছিল, কথা বলতে বলতে হঠাৎ করে মুখে আঙুল দিয়ে থেমে গেছে। ঠিক আছে? হঠাৎ মুখে আঙুল দিয়ে থেমে গেছে, কিছু একটা তার মনে হয়েছে যে তার এখন থামা উচিত হয়তো, বা সামনে কাউকে দেখে ফেলেছে, গুরুজন বাজে কথা বলছিল, সে কিন্তু থেমে গেছে। তাই ব্রেক অফ মানে স্টপ সাডেনলি। তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, সাডেনলি স্টপ। তাহলে ব্রেক অফ ইজ ইকুয়াল টু সাডেনলি স্টপ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? 295 বি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে গিভ ওয়ে, ভেরি ইম্পর্টেন্ট। গিভ ওয়ে এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে ফল ডাউন, FALL, ফল ডাউন। ক্লিয়ার? ফল ডাউন, DOWN। দেখো একটা ছেলে গাছে উঠেছিল এবং গাছে ওঠার পরে সে ভুলবশত একটা ভুল ডালে পা দিয়েছে এবং পা স্লিপ খেয়ে সে নিচে পড়ে গেছে, এবং দেখো চোখ মুখ থেকে বুঝতে পারবে খুব লেগেছে এবং খুব কষ্ট হয়েছে, খুব মন মরা অবস্থায় কিন্তু সে দাঁড়িয়ে আছে, পড়ে গেছিল, খুব লেগেছে, তাই তো? তাহলে গিভ ওয়ে মানে হচ্ছে ফল ডাউন, নিচ থেকে পড়ে যাওয়া। ঠিক আছে? তাহলে ফল ডাউন নেবো, ফল ডাউন নেই, তাহলে কোল্যাপস নেবো, কোল্যাপস। ঠিক আছে? ভেঙে পড়া, নিচে পড়া, ধসে পড়া। ক্লিয়ার? তাহলে গিভ ওয়ে ইজ ইকুয়াল টু কিন্তু ফল ডাউন বা কোল্যাপস, ভেঙে পড়া। তাহলে সে কিন্তু ফল ডাউন, নিচে পড়েছে বা ভেঙে পড়েছে, ডাল ভেঙে। ওকে? তাহলে গিভ ওয়ে ইজ ইকুয়াল টু কোল্যাপস, এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, নেক্সট বলছে দেখো 297 বলছে যে স্টার মানে কি? নাড়িয়ে দেওয়া, স্টার মানে নাড়ানো। দ্য হর্নেটস নেস্ট, হর্নেটস মানে মনে করো আমি বললাম বলতা বা ভীমরুলের নেস্ট মানে বাসা। তাহলে বলছে ভীমরুলের বাসায় তুমি যদি ঢিল মারো তাহলে কি হবে? দেখবে প্রচুর ভীমরুল কিন্তু বাসার থেকে বেরিয়ে এসে তোমাকে ধাওয়া করবে, তাহলে তুমি কিন্তু তাদেরকে বিরক্ত করে দিলে। হর্নে, সেটা বলতা বলো, ভীমরুল বলো বা মৌমাছি বলো, চাকে ঢিল মারা মানেই ধেয়ে তোমার দিকে চলে আসবে এবং প্রচুর সংখ্যক মৌমাছি ভন ভন করে চারিদিকে কিন্তু ধাওয়া করে বেড়াবে।
তাহলে এই যে মৌমাছির চাকে ঢিল মারলে তুমি কিন্তু একসঙ্গে অনেক মানুষকে বিরক্ত করে দিলে, তাই বলছে কজ অ্যাঙ্গার ইন মেনি পিপল, বি ইজ দ্য কারেক্ট আনসার। স্টার নাড়িয়ে দেওয়া ভীমরুলের চাক, তার মানে একসঙ্গে একসাথে অনেক মানুষকে রাগিয়ে দেওয়া, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, টু নো হাউ মেনি বিনস মেক 5, ঠিক আছে। দেখো একটা ছেলেকে কেউ একজন বলেছে বাবা বল তো দেখি, তুই তো ছোটো মানুষ পারিস কি না দেখি, এখানে দেখ কতগুলো মটরশুঁটি আছে, গুনে বল তো দেখি কটা মটরশুঁটি আছে। এবার ছেলেটা বলছে যে কাকু আমাকে বাচ্চা ছেলে ভেবে কিন্তু ভুল করছো, তুমি সব কিছু আমি জানি, তুমি কোথায় কি করে বেড়াও সব কিন্তু আমাকে জানি, তুমি আমাকে হেয় করছো, তোমার সব ইনফরমেশন আমার কাছে আছে, আর তুমি এই বিনগুলো বললে সব আমি জানতে পারি, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7 8টা বিন আছে, তার মানে ছেলেটা কি, ছেলেটা কিন্তু ওয়েল ইনফর্মড, বাচ্চা হলেও সমস্ত খবর রাখছে এবং সে কিন্তু হিসাবটাও ঠিকঠাক জানে, ইন্টেলিজেন্ট, তার মানে বুদ্ধিমান, হিসেব জানে এবং খবরও রাখে, তাহলে ওয়েল ইনফর্মড অ্যান্ড ইন্টেলিজেন্ট কোথায় আছে দেখো। তাহলে টু নো জানে হাউ মেনি বিনস মেক 5, কতগুলো বিনে 5টা বিন তৈরি হবে এটা সে জানে, তার মানে কি সে ওয়েল ইনফর্মড, আবার কাকুর খবরও রাখছে, তার মানে ইন্টেলিজেন্ট এবং ইনফর্মড। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়েল ইনফর্মড অ্যান্ড ইন্টেলিজেন্ট, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, টু নো হাউ মেনি বিনস মেক 5, তার মানে হচ্ছে সি, ওয়েল ইনফর্মড অ্যান্ড ইন্টেলিজেন্ট। এবার চলো নেক্সট, নেক্সট কি বলছে, অ্যাট স্ট্রেচ 299, ভালো করে খেয়াল করবে। অ্যাট স্ট্রেচ, এই স্ট্রেচের মানে কি, স্ট্রেচের মানে হচ্ছে, স্ট্রেচের মানে হচ্ছে বিস্তার, বিস্তার বলছে একবারে, এক বিস্তারে তুমি কতগুলো গান গাইতে পারবে বাবা, ছবিটা ফলো করো। তো একজন গান গাইছে এবং সামনে দর্শকরা বলছে যে স্যার বা বাবা কেউ একজন বলছে তুমি একবারে এক নিমেষে না থেমে কতগুলো গান গাইতে পারবে, তার মানে কন্টিনিউয়াসলি কতগুলো গান তুমি গাইতে পারবে। ল্যাটে স্ট্রেচ এই ফ্রেজ বা এই ইডিয়ামটার মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, এক নাগারে একভাবে ধারাবাহিকভাবে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট, তাহলে কত হলো 299 এ উত্তর। এবার চলো নেক্সট, বিগ ড্র 300, কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, বলছে বিগ ড্র। বিগ ড্র মানে কি দেখো, বিগ মানে বড়, ড্র মানে আঁকা, তাহলে একটা ব্যক্তি ছবি এঁকেছে, বিরাট বড় ছবি এবং ছবিটা খুব সুন্দর, তাহলে দেখো ছবি বড় হয়েছে, ছবিটা আবার সুন্দরও হয়েছে, তার মানে কি বড় ছবি, তার মানে আকর্ষণটাও কিন্তু বড় হবে, সুন্দর ছবি আবার বড়, তার মানে তার প্রতি কিন্তু মানুষ অ্যাট্রাক্টও বেশি হবে, বেশি বেশি করে হবে। তাই বিগ ড্র, ছবি বড় হলে তার অ্যাট্রাকশানটাও হিউজ হবে, তাহলে হিউজ অ্যাট্রাকশান, বিগ ড্র মানে হিউজ অ্যাট্রাকশান, বি ইজ দ্য কারেক্ট আনসার। ছবিটা দেখো খুব সুন্দর ছবি। ওকে, এবার যাবো নেক্সট, নেক্সট 301 কি বলছে দেখো, 301 বলছে লুক শার্প, দেখে কিন্তু খুব শার্প লাগছে, খুবই তীক্ষ্ণ লাগছে, ধারালো লাগছে, তার মানে কিন্তু খুবই ইন্টেলিজেন্ট লাগছে, ক্লিয়ার। একটা ছেলে ইন্টারভিউ দিতে গেছে এবং ইন্টারভিউ বোর্ডে যারা ছিল, ইন্টারভিউয়াররা ছিল, তারা ক্যান্ডিডেটকে দেখে বলছে বাহ সুন্দর শুটবুট পরে এসছে, দেখে কিন্তু বেশ শার্প লাগছে, তীক্ষ্ণ মস্তিষ্কের বুদ্ধিমান মনে হচ্ছে ছেলেটাকে দেখে, লুক শার্প তার মানে ইন্টেলিজেন্ট বা কনফিডেন্ট, বি কনফিডেন্ট, ক্লিয়ার। এ ইজ দ্য কারেক্ট আনসার, বি কনফিডেন্ট, তাকে দেখে মনে হচ্ছে আত্মবিশ্বাসী, সে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে, তাহলে লুক শার্প ইজ ইকুয়াল টু বি কনফিডেন্ট। এবার যাবো নেক্সট, 302 কি বলছে দেখো, 302 বলছে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর বার এসছে, ঠিক আছে। তাহলে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, বলছে রোম নামে একটা সুন্দর শহর এবং রোম শহরটা কিসের জন্য বিখ্যাত, তার যে স্থাপত্য, সেই স্থাপত্যের জন্য বিখ্যাত, সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর বাড়িঘরদর সেখানে রয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগে, ছবির মতো মনে হয়। তাহলে দেখো এই যে রোম নামক শহরটা, এত সুন্দর স্থাপত্য এবং বিল্ডিংয়ের কাজবাজ, এগুলো কি একদিনে তৈরি হয়েছে? একদিনে তৈরি হয়নি নিশ্চয়ই, ইট টেক্স টাইম, তাই তো, সময় লাগে, টু মেক সামথিং গ্রেট, টু মেক সামথিং বিগ, ভালো কিছু বড় কিছু তৈরি করতে গেলে ইট রিয়েলি টেক্স টাইম, সময় লাগে। তাই রোম শহরটাকে তৈরি করতে, এত সুন্দর করতে নিশ্চয়ই একদিনে হয়নি, সময় লেগেছে, তাই বলছে ভালো কিছু করতে গেলে তোমার কিন্তু সময় লাগবে, তাই বলছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে ইট টেক্স টাইম টু ক্রিয়েট গ্রেট থিংস, বিরাট জিনিস, বড় জিনিস, ভালো কিছু করতে গেলে তোমার সময় লাগবে, টেক্স টাইম, এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সুন্দর রোম দেখতে, ক্লিয়ার, ছবিটা ফলো করলে বুঝতে পারবে। নেক্সট, রেড হেরিংস 303, ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে দেখো, রেড হেরিংস, হেরিং হচ্ছে একটা মাছ এবং লাল হেরিং, লাল রংটা, মাছের রংটা কিন্তু লাল, রেড হেরিংস। ওকে, এবার
কথিত নাকি আছে এই রেড যে মাছটা হয়, হেরিং মাছটা, এই মাছটা নাকি খুব দুর্গন্ধযুক্ত, বাজে গন্ধযুক্ত, উগ্র গন্ধযুক্ত। এই মাছটা তুমি যে মানুষের কাছেই নিয়ে যাও না কেন, সে মানুষটা যতটাই মনোযোগের সঙ্গে সে যে কাজই করুক না কেন, এই মাছের গন্ধ শুকলেই সে অন্যমনস্ক হবেই হবে, তাকে অন্যমনস্ক হতেই হবে। এত বাজে দুর্গন্ধ, এত বাজে গন্ধ। ক্লিয়ার? তাহলে এই মাছটা তুমি কারোর কাছে নিয়ে যাচ্ছ, তার মানে তাকে একটা ক্লু দিচ্ছ, ইঙ্গিত দিচ্ছ, যাতে সে অন্যমনস্ক হয়, ডিস্ট্র্যাক্ট হয় তার কাজের থেকে। তাই বলছে রেড হেরিংস, তার মানে একটা কিন্তু ডিস্ট্র্যাকশন। ওকে, ডিস্ট্র্যাকশন একটা জিনিস যে তোমাকে ভুল পথে চালনা করবে। দেখো ক্লুজ, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা ক্লুজ, একটা ইঙ্গিত, ইন্টেন্ডেড, যেটা কি হয়, ইন্টেন্ড করে, ঠিক করে কি করবে, তোমাকে মিসলিড, ভুল পথে চালনা করবে বলে। দেখো মিসলিড, ভুল পথে চালনা করবে এবং ডিস্ট্র্যাক্ট করবে। ঠিক আছে, মনোযোগে বিঘ্ন ঘটাবে। ঠিক আছে, তাহলে মাছটা কি করছে, মাছের গন্ধ শুকে তুমি কাজ করছিলে, মনোযোগ দিয়ে বই পড়ছিলে, তুমি কিন্তু আর পড়তে পারলে না, তোমার মধ্যে একটা ডিস্ট্র্যাকশন চলে আসলো এবং তোমাকে ভুল পথে চালনা করলো। তুমি কিন্তু মাছটা নিয়ে ভাবছো, এই কোথা থেকে মাছটা চলে আসলো, বিচ্ছিরি গন্ধ, সরা এক্ষুনি নিয়ে যা। তাহলে তোমার মধ্যে একটা ডিস্ট্র্যাকশন আসলো এবং তোমাকে ভুল পথে চালনা করলো, মাছকে নিয়ে ভাবাতে তোমাকে বাধ্য করলো। ক্লিয়ার? তাহলে রেড হেরিংস ইজ ইকুয়াল টু কিন্তু একটা ক্লুজ, ইন্টেন্ডেড টু ডিস্ট্র্যাক্ট, যে জিনিসটা তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে এবং মিসলিড করবে, এটা ডিস্ট্র্যাকশন। ওকে, এবার চলো নেক্সট। 304 কি বলছে দেখো, 304 বলছে টু দ্য লেটার। লেটার মানে অক্ষর, একদম অক্ষরে অক্ষরে লিখে এসেছে। একটা ছেলে পরীক্ষা দিতে গেছে এবং যা পড়ে গেছে গিয়ে দেখছে কমন এসছে, এবং সে কি করলো, মনোযোগ দিয়ে এক মনে সে কিন্তু লিখে গেল, কোনো অক্ষরও সে বাদ দেয়নি, একদম অক্ষরে অক্ষরে পুরো সুন্দর করে লিখেছে, পুরো 3 ঘন্টা ধরে। ক্লিয়ার? তাই বলছে তাহলে কি, যে টু দ্য লেটার, প্রত্যেকটা অক্ষর লিখেছে, একটা অক্ষরও বাদ দেয়নি, তার মানে কি ইন এভরি ডিটেল, সমস্ত জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ লিখেছে। টু দ্য লেটার ইজ ইকুয়াল টু ইন এভরি ডিটেল, সমস্ত কিছু সে মেনশন করেছে, লিখেছে, কিচ্ছু বাদ দেয়নি। 305 চলো, 305 কি বলছে দেখো, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, ওয়ান্স গ্রাউন্ড নিজের মাটিতে দাঁড়িয়ে থাকা, নিজের মাটি সে ছাড়তে চাইছে না, ছাড়বে না বলছে। দেখো পুলিশ বন্দুক নিয়ে চলে এসছে এবং আসামিকে, ক্রিমিনালকে ধরে ফেলেছে। এবার পুলিশও যে সে ক্রিমিনাল নয়, যে সে আসামি নয়, তার কাছেও বন্দুক থাকে। পুলিশ তার দিকে বন্দুক তুলেছে এবং তার উত্তরে সেও কিন্তু পকেট থেকে বন্দুকটা তুলে পুলিশের দিকে দাঁড়িয়ে আছে, হার স্বীকার করতে চাইছে না, সে তার গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে। না, আমি যাব না, আমাকে তুমি গ্রেফতার অ্যারেস্ট করতে পারবে না, আমি আমার কাছে ঠিক, আমি যে অন্যায়গুলো করেছি আমার অনেক কারণ আছে, আমি ক্রিমিনাল হয়েছি তার অনেক কারণ আছে, আমি অ্যারেস্ট হব না, আমাকে অ্যারেস্ট করতে পারবে না, আমি জেলে যাব না। তাহলে নিজের জায়গা থেকে সে ছড়তে চাইছে না, মানে আত্মসমর্পণ করতে চাইছে না, বশ্যতা স্বীকার করতে চাইছে না। ডি ইজ দ্য কারেক্ট আনসার, রিফিউজ টু ইয়েল্ড, বশ্যতা স্বীকার করতে না চাওয়া। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার। স্ট্যান্ড ওয়ান্স গ্রাউন্ড ইজ ইকুয়াল টু রিফিউজ, অস্বীকার করা, টু ইয়েল্ড বশ্যতা স্বীকার করতে। নেক্সট চলো, 306 কি বলছে দেখো, 306 বলছে যে পুট ওয়ান্স ফুট ডাউন। পুট মানে নামানো, ওয়ান্স একজনের, ফুট মানে পা, ডাউন মানে নিচে। দেখো একটা বাঘের খাঁচার মধ্যে একজন বলছে যে কিনা এই বাঘের সঙ্গে লড়াই করতে পারবে তাকে আমি 1 বস্তা টাকা দেব। এবার দেখো সমস্ত টাকার থেকেও কিন্তু মানুষের জীবনের দাম সব থেকে বড়। এবার মানুষ কি করলো, কেউ আর সামনে এগোতে চাইছেন না রাজার এই কথা শুনে। রাজা বলেছে অনেক পুরস্কার দেবে, ঠিক আছে। এইবার একটা মানুষ যে কিনা খুবই একটা কঠিন মানুষ, খুবই সাহসী মানুষ, সে বলছে না, বাঘটার সঙ্গে লড়াই করাই যায়, সে খুবই সাহসী মানুষ। ক্লিয়ার? এইবার সে কি করেছে, রাজার কথা শুনে দেখছে 1 বস্তা টাকা দেবে, সে কিন্তু খুবই সাহসের সঙ্গে বাঘের সামনে এসে দাঁড়িয়েছে। তাহলে এই যে পদক্ষেপটা ব্যক্তিটা নিল, এই পদক্ষেপটা কিন্তু একটা কঠিন, একটা কঠোর পদক্ষেপ, যে সে পদক্ষেপ নয়, এবং তার মধ্যে কিন্তু অনেক সাহস লাগবে, অনেক সাহসী পদক্ষেপ কিন্তু এটা। তাই বলছে টেক আ ফার্ম স্ট্যান্ড, এই ইজ দ্য কারেক্ট আনসার। পুট ওয়ান্স ফুট ডাউন, একজনের পা নিয়ে নিচে নামলো, বাঘের সামনে এসে দাঁড়ালো, তার মানে কি, তার মানে টেক নেওয়া, এ ফার্ম স্ট্যান্ড, একটা কঠোর পদক্ষেপ, কিন্তু একটা কঠিন পদক্ষেপ নেওয়া। ক্লিয়ার? এবার যাবো নেক্সট। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু 306 307 কি বলছে দেখো, 307 বলছে যে রুল অফ থাম্ব। ভালো করে ছবিটা ফলো করো। একটা মা একটা ছেলেকে বাধ্য করছে, একটা মা দেখো আঙুল তুলে পড়তে চাইছে না, ছেলে পড়তে চাইছে না, খেলতে যেতে চাইছে। মা বলছে এই তোর সামনে পরীক্ষা, কোনো খেলতে যাওয়া হবে না, এখন বই পড়ো, তুই এখন বই পড়তে বাধ্য, পড়বি মানে পড়বি, তোকে পড়তেই হবে, কোনো খেলা হবে না। খেলা মানে তো ওই বাদরগুলোর সঙ্গে গিয়ে আড্ডা মারা, আর কি হচ্ছে এখানে,
চলো চুপচাপ বই পড়ো। তাই বলছে রুল অফ থাম, রুল মানে শাসন, থাম মানে হচ্ছে হাত মনে করো। তাহলে হাতের শাসন তার মানে কি? তার মানে বাধ্য করছো তুমি, কিন্তু হাত তুলে ভয় দেখিয়ে বাধ্য করছো তোমার ছেলেকে পড়াশুনো করাতে, কাউকে ফোর্স করছো কোনো কাজ করাতে। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। টু ফোর্স সামওয়ান, কাউকে বাধ্য করা। টু ওয়ার্ক, কাজ করতে। এগেইনস্ট হিজ উইশ, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কিন্তু কাজ করতে বাধ্য করা। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। একেই বলে রুল অফ থাম, হাতের শাসন। এবার চলো নেক্সট 308 কি বলছে? পেনেলপস ওয়েব। এটা নিয়েও একটা সুন্দর স্টোরি আছে। পেনেলপ নামে একজন নায়িকা আছে, মনে করে এক সুন্দর রমণী, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেস্টামেন্টের গল্প, ঠিক আছে? একটা ওল্ড টেস্টামেন্টের একটা সুন্দর গল্প, পেনেলপস ওয়েব। তো গল্পটা এরকম, আমি ছোটো করে বলে দিই। পেনেলপ নামে একজন রানী ছিল, রাজকুমারী ছিল, এবং সে আর কি প্রাপ্তবয়স্ক হয়েছে, এবং তার কাজ ছিল কি? তার কাজ ছিল হচ্ছে, মনে করো ওই যে কবরে যে শ্রাউডগুলো দেওয়া হয়, কবরে যে মানুষজনকে মৃতদেহকে ঢাকার জন্য যে শ্রাউডগুলো, কাপড়গুলো, পর্দাগুলো হয়, সেগুলো সে বোনে। ক্লিয়ার? এবার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, কতদিন মেয়েকে বাড়িতে রাখা যাবে? বাবার খুব চিন্তা, মেয়েকে বিয়ে দিতে হবে। এবার মেয়ে দেখো সারাদিন কিন্তু কাজ করে। এবার বিষয়টা, মেয়েকে যখনই বাবা কোনো বিয়ের প্রস্তাব দিতে মানে নিয়ে আসে বিয়ের জন্যে, তখন মেয়ে কি বলে যে আমার এই কাজটা শেষ হোক। ওয়েব, ওয়েব মানে কি? জাল। পেনেলপ হচ্ছে নায়িকার নাম, মেয়েটির নাম। এবার মেয়েটা তখন বলে বাবার এই প্রস্তাব, মানে বাবার বিয়ের প্রস্তাব, বাবা যে বিয়ের প্রস্তাবটা নিয়ে এসছে কোনো একজন ছেলের, এই প্রস্তাবে সে প্রস্তাবটাকে এড়িয়ে যাওয়ার জন্য সে কি বলে যে আমার এই জাল বোনা, আমার এই ওয়েব বোনা, আমার এই শ্রাউড বোনা কাজটা শেষ হোক, তারপরে আমি তোমার কথা শুনবো, তুমি বললে আমি 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 যাবো, ঠিক আছে? আমি শুনবো, আমি দেখবো। এবার কি করে সে কিন্তু বাবার এই কথায় কান না দিয়ে, বাবাকে তো একটা আশ্বাস দিল, তার আর ওয়েব বোনা, জাল বোনা আর শেষ হয় না। তাহলে এন্ডলেস, তাহলে পেনেলপস ওয়েব তার মানে কি? এন্ডলেস, সীমাহীন কাজ। তার কাজও আর শেষ হবে না, সে বাবার এই যে আনা প্রস্তাবকেও কিন্তু আর শুনবে না। তাই পেনেলপস ওয়েব মানে হচ্ছে এন্ডলেস, ছক করে সে তার কাজটা একভাবে চালিয়ে যায়, ঠিক আছে? জাল বোনা শেষ হয় না, তার মানে এন্ডলেস। ওকে, পেনেলপস ওয়েব ইজ ইকুয়াল টু এন্ডলেস। এবার যাবো নেক্সট, সীমাহীন। 309 কি বলতে থাকো? 309 বলছে যে পে অন দ্য নেইল, পে দাও অন দ্য নেইল। এই যে পেরেক তুমি নিলে, এই পেরেকের ওপরে তোমাকে দাম দিতে হবে এবং এক্ষুনি দিতে হবে। নেইল মানে পেরেক, অন মানে ওপরে, পে মানে দাও। তাহলে এই যে পেরেককে তো পেরেক দেখো, একজন কি বলবো দোকানদার, সে খুবই হিসেবি। সে কি বলছে, কাস্টমার একজন এসছে, কাস্টমার পেরেক কিনতে এসছে, কাস্টমারকে বলছে আমি পেরেক দেবো বাবা, তোমাকে পেরেক দেবো না, তুমি একবারও বলিনি, আগে টাকা দাও তারপরে তোমাকে পেরেক দেবো। তাহলে প্রম্পটলি এক্ষুনি আমার টাকা চাই, তাহলে তোমাকে পেরেক দেবো। তাই বলছে পে, দেওয়া অন দ্য নেইল। এই নেইলটা তুমি নেবে, এই নেইলের ওপর আগে পে করো, তারপরে তোমাকে পেরেক দেবো। পেরেক কিনতে এসছো, কি বলেছে? পেরেক কিনতে এসছো তো কী হয়েছে? অবশ্যই পেরেক দেবো, যতটা পেরেক চাইবে দেবো, কিন্তু আগে টাকা তারপরে পেরেক। তাই বলছে পে প্রম্পটলি ইন ক্যাশ, একদম ক্যাশ দাও এক্ষুনি, তৎপরভাবে এক্ষুনি আমাকে আগে ক্যাশ দাও, তোমাকে আমি পেরেক যত ইচ্ছা তুমি আমার দোকান থেকে নিয়ে চলে যাও। তাহলে পে অন দ্য নেইল তার মানে পে প্রম্পটলি ইন ক্যাশ, একদম তৎপরভাবে তৎক্ষণাৎ কিন্তু ক্যাশে পে করা। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। 310 কি বলছে? আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, লাস্ট এক্সাম্পল বলছে যে ইট লাইক এ হর্স। তো এটা নাকি কথিত আছে যে ঘোড়া নাকি খুব প্রচণ্ড পরিমাণে খাবার খায়, ঠিক আছে? কারণ আমরা জানি ঘোড়ার প্রচণ্ড ক্ষমতা, একভাবে ছুটতে থাকে, ঘোড়া ছুটবে তো ছুটবে, ঘোড়ার নাকি হার্টের শক্তি খুব প্রবল। তো ঘোড়া খুব প্রচণ্ড কাজ করতে পারে, তো যে বেশি কাজ করবে তার খাবারও সে বেশি খাবে। তাই বলছে ইট লাইক এ হর্স, একটা ঘোড়ার মতন খাবার খাওয়া, তার মানে প্রচুর খাবার খাওয়া। ইট এ লট অফ ফুড, প্রচুর পরিমাণ খাবার কিন্তু খাওয়া। এ, বি ইজ দ্য কারেক্ট আনসার। ইট লাইক এ হর্স তার মানে 310-এর সঠিক উত্তর বি। ওকে, তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্তই। ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো তোমাদের জন্য আমি প্রচুর খাটছি এবং খাটতে আমি রাজি, শেষ পর্যন্ত কি সব সময় তোমাদের সাথে আমি থাকবো, তোমাদের পাশে থাকবো। কোনো প্রবলেম হলে আমাকে বলবে, সেই প্রবলেম নিয়ে আলোচনা করব। কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, এবং এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তো কমেন্ট করে বলবেই। তাহলে আজকে এই ক্লাসে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।